আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা এই যে বেসিকের দ্বিতীয় পার্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো 14 অধ্যায়ের যে বেসিকটা জীব প্রযুক্তি। এখন এই যে বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি ওয়ার্ডটা দুইটা ওয়ার্ড মিলে গঠিত হয়েছে, একটা জীবন আর একটা হচ্ছে প্রযুক্তি। সেক্ষেত্রে বায়োলজি থেকে আসছে বায়ো আর টেকনোলজি থেকে আসছে টেকনোলজি, তাহলে হইলো বায়োটেকনোলজি। এবার দেখো এই যে বায়োটেকনোলজির ইতিহাসটা একটু দেখো। এই জায়গায় আমরা ৮,০০০ বছর পূর্বে গাজন ও চোলাইকরণের মতো প্রযুক্তি জ্ঞান মানুষ রপ্ত করছে। কখন? ৮,০০০ বছর পূর্বে। গাজন বলতে হচ্ছে তোমার কোনো কিছু পচানো, আমরা কোনো কিছু পচিয়ে যেই প্রক্রিয়ায় কিছু যদি তৈরি করতে যাই সেক্ষেত্রে ওটা হবে গাজন। এরপরে 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল, উনাকে কিন্তু বংশগতিবিদ্যার জনক বলা হয়। উনি কি করছে দেখো তো, জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কার করছে। এই যে ইনফরমেশনগুলো, এই সালগুলো মাঝে মাঝে আমরা এমসিকিউতে আসতে দেখি। তাহলে 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল কি করছে? জেনেটিক্সের সূত্র আবিষ্কার করছে। এরপরে দেখো 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি, উনি প্রথম বায়োটেকনোলজি ওয়ার্ডটা প্রবর্তন করছে বা প্রথম ব্যবহার করছে। এরপরে দেখো 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কি করছে? ডিএনএ ডবল হেলিক্সের মডেল আবিষ্কার করছে। ডবল হেলিক্স বলতে আমরা কি বুঝি? ডিএনএটা কীরকম দেখো তো, এই যে দুইটা সুতা, এই দুইটা সুতাকে আমি এভাবে ধরে এভাবে পেঁচাই দিলাম, এরকম একটা সিঁড়ির মতো স্ট্রাকচার তৈরি হলো না? এটাই হচ্ছে ডবল হেলিক্স মডেল। এই মডেলটা প্রথম আবিষ্কার করছে ওয়াটসন এবং ক্রিক। তাহলে এই ইতিহাসটা আমরা বায়োটেকনোলজির পূর্ব ইতিহাস হিসেবে বলতে পারতেছি। এরপরে দেখো টিস্যু কালচার বলে দেওয়া আছে। টিস্যু কালচারের যে 5টা ধাপ, এই ধাপগুলো কিন্তু আমরা আগের পর্বটাতেই শুনছি, তাই না? সবার প্রথমে কি করছে দেখো তো, সবার প্রথমে মাতৃ উদ্ভিদ নির্বাচন করা লাগবে। এই যে দেখো 1 নম্বর কাজ আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। এরকম একটা সুস্থ সবল রোগমুক্ত একটা উদ্ভিদ আমি প্রথমে চুজ করব, যে উদ্ভিদটার মতো করে আমি নতুন চারা তৈরি করব। সেক্ষেত্রে মাতৃ উদ্ভিদ এবং মাতৃ উদ্ভিদ থেকে যে ছোট্ট অংশটুকু আমি নিব, ওই অংশটুকুকে বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। দেখো এটা হচ্ছে মাতৃ উদ্ভিদ, কেমন? এই যে মাতৃ উদ্ভিদটা, ওর থেকেই ছোট্ট নমুনা টিস্যুটা নিছি না, এটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এই যে এক্সপ্ল্যান্ট হচ্ছে এই জিনিসটা। তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করা। তার বৈশিষ্ট্য কীরকম হওয়া লাগবে? অবশ্যই স্বাস্থ্যবান এবং রোগমুক্ত উদ্ভিদ থেকে আমাদের এই অংশটা নিতে হবে। নিলাম মনে করো। এরপরে 2 নাম্বার কাজ কি দেখো তো, 2 নাম্বার কাজ হচ্ছে কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করা। এই যে 2 নাম্বার কাজটা কি? কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি করা। কিভাবে তৈরি করব? ওই যে এক্সপ্ল্যান্টটুকু নিছিলাম, ওই এক্সপ্ল্যান্টকে দেখো একটা ছোট্ট কৌটোর ভিতর বসাইছি। এটা কিন্তু যেন তেন কৌটো না, এই কৌটোর ভিতরে আমি একটা মিডিয়াম তৈরি করছি। যে মিডিয়ামের ভিতরে আমি কি কি দিছি দেখো, ভিটামিন দিছি, খনিজ লবণ দিছি, ফাইটো হরমোন, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, আর হরমোন, ফাইটো হরমোন মানে হচ্ছে উদ্ভিদের হরমোন। উদ্ভিদও তো জীব, ওরও তো বৃদ্ধি বিকাশ প্রয়োজন। সেক্ষেত্রে ওর যে হরমোনগুলো, ওগুলাকে আমরা বলবো ফাইটো হরমোন। এরপরে শর্করা হিসেবে দিছি হচ্ছে সুক্রোজ। এই সব কিছু মিশিয়ে আমি একটা মিডিয়াম তৈরি করছি। এটাই হচ্ছে আমার কালচার মিডিয়াম, যেখানে ভিতরে আমি কি করলাম, ওই টিস্যুটা দিলাম। এবার টিস্যুটা দেখো একটু বড় হয়ে গেছে, কারণ ওই যে আমি পুষ্টি উপাদান দিছি। ক্যালাস তৈরি করছে। ক্যালাস মানে কি বলতো? ক্যালাস মানে হচ্ছে টিস্যু মণ্ড, টিস্যু মণ্ড। তাহলে টিস্যু মণ্ড তৈরি করলাম। এরপরে আমার কাজ হচ্ছে এই যে ক্যালাসটা, এখান থেকে আমি ছোট্ট কতগুলো কোষ চুজ করে নিয়ে আসবো। ক্যালাসের ভিতর তো টিস্যু মণ্ড, টিস্যুর ভিতর তো অনেকগুলো কোষ থাকে। সেক্ষেত্রে আমি চুজ করে পরিপুষ্ট কয়েকটা কোষ আলাদা করে নিছি। দেখো এখন এই কোষগুলাকে পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাকে কি করা লাগবে? জীবাণুমুক্ত করা লাগবে। এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু একটা ব্যয়বহুল প্রক্রিয়া। দেখো খনিজ লবণ, ভিটামিন, ফাইটো হরমোন, এগুলা প্রকৃতিতে একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য সৃষ্টিকর্তা দিয়ে রাখছে। কিন্তু তুমি যদি এখন নিজে নিজে এটা ল্যাবের ভিতর তৈরি করতে যাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো সব বাইরে থেকে নিয়ে আসা লাগতেছে। তার মানে এটা একটা খরচের একটা ব্যাপার হয়ে যাচ্ছে, যার জন্য এত খরচ করে কিন্তু আমরা আমাদের প্রক্রিয়াটাকে বৃথা যাইতে দিতে পারি না। কোনো রোগ জীবাণু যদি আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই কাজটা তো আমরা করতে দেওয়া যাবে না, যার জন্য আমরা প্রথমে জীবাণুমুক্তকরণ করে নিব। জীবাণুমুক্ত করার জন্য একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে অটোক্লেভ যন্ত্র। এই অটোক্লেভ যন্ত্রের ভিতর দেখো 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড স্কয়ার ইঞ্চি চাপে 20 মিনিট ধরে জীবাণুমুক্তকরণ করব। এবার এই যে জীবাণুমুক্তকরণ করতেছি, কি বলছে দেখো তো, জীবাণুমুক্ত পরিবেশে নির্বাচিত টিস্যু বা এক্সপ্ল্যান্টটিকে পুষ্টি সমৃদ্ধ আবাদ মাধ্যমে স্থাপন করতে হবে। এই যে ক্যালাসটা, এটাকে আমি কি করলাম, এই আবাদ মাধ্যমে জীবাণুমুক্ত করার পরে স্থাপন করলাম। ক্যালাস গঠন ও সংখ্যা বৃদ্ধি, কাচপাত্রে থাকা আবাদ মাধ্যমে নির্দিষ্ট আলো ও
তাপমাত্রায় রাখা হয়, কয়েকদিন পর টিস্যুটি বিভাজিত হয়। তোমাকে আরেকটা জিনিস এনশিওর করা লাগবে, যেই এক্সপ্ল্যান্টটা তুমি নিছো ওইটা অবশ্যই বিভাজনক্ষম হইতে হবে, মানে হচ্ছে ভাজক টিস্যু ওর ভিতরে থাকতে হবে। এখন বিভাজিত হইল, একটি অবয়বহীন টিস্যু মণ্ড পরিণত হইল। যে টিস্যু মণ্ডটা, এই টিস্যু মণ্ডটাই হচ্ছে ক্যালাস, একে ক্যালাস বলে। এই ক্যালাস থেকে পরবর্তীতে অসংখ্য অনুচারা তৈরি হচ্ছে। এই যে দেখো অনুচারা, এই যে ছোট্ট এই চারাটা, এটাকে আমরা বলবো হচ্ছে অনুচারা। তাহলে আমরা অনুচারা তৈরি করলাম তৃতীয় ধাপে। এবার চতুর্থ ধাপে দেখো, মূল উৎপাদক মিডিয়ামের ভিতর দিলাম। অনুচারাটার কিন্তু শিকড় ছিল না, দেখো আমরা কি করব, এই শিকড় হওয়ার জন্য মূল উৎপাদনকারী একটা মিডিয়ামের ভিতর দিব, যেখানে মূল উৎপাদন না হইলে তো একটা নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলো বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে দেওয়া হয়। দেখো বিটপ কি জিনিস, বিটপ হচ্ছে উদ্ভিদের মাটির উপরে যে অংশটুকু থাকতেছে ওগুলাকে আমরা বিটপ বলি। সেক্ষেত্রে ওই বিটপটাকে আমরা কি করব, মূল উৎপাদন করার জন্য একটা মিডিয়ামের ভিতর রাখবো। এখন শিকড় যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন উদ্ভিদটা মাটির নিচ থেকে নিজে নিজে পুষ্টি উপাদান নিতে পারবে, কারণ শিকড় দিয়েই তো উদ্ভিদ মাটির নিচ থেকে অত্যাবশ্যকীয় পুষ্টিগুলো নেয়। সেক্ষেত্রে মূল তৈরি হয়ে গেলে আমাদের কাজ কিন্তু অনেকটুকুই শেষ। 5 নাম্বার ধাপ, দেখো আমি কিন্তু ধাপে ধাপে আসতেছি, অবশ্যই তোমাকে এই কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে এই যে মূলটা তুমি তৈরি করলা, এই মূলযুক্ত চারাগুলোকে আমরা পানিতে ধুয়ে, ওই যে এগারগুলা ছিল, এগার বা অনেক কেমিক্যাল মিশাইছি না, কেমিক্যালগুলোকে ধুয়ে আমরা কি করব, মাটিতে স্থাপন করে দিব। মাটিতে যদি ওই উদ্ভিদটা এখন সুন্দর করে বেঁচে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে সফল। একটা ছোট্ট অংশ থেকে পুরো একটা গাছ তৈরি করে ফেললাম, তাই না? এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে আমার টিস্যু কালচার। এবার টিস্যু কালচার প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় এটা তো বুঝলাম, ওর ব্যবহারগুলো চলো দেখি। টিস্যু কালচার আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? কৃষিক্ষেত্রে ফসলের উন্নত জাত উদ্ভাবনের ক্ষেত্রে, হ্যাঁ কৃষিক্ষেত্রে আমরা উন্নত ফসলের জাত উদ্ভাবনের ক্ষেত্রে এই টিস্যু কালচারটা করে থাকি, এটা একটা সুবিধার বিষয়, এই জন্য আমরা এই প্রক্রিয়াটা সম্পন্ন করি। এরপরে কম সময়ে উন্নত গুণসম্পন্ন মাতৃ উদ্ভিদ থেকে হুবহু একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা সৃষ্টি করা যায়। সময়টা যে কম লাগে এটাই কিন্তু একটা মানে অনেক সুবিধার বিষয়, কারণ আমাদের এখানে চারা তৈরি করার জন্য মাটি নিড়ানি দেওয়া লাগতেছে না, তারপরে হচ্ছে তোমার আগাছা নাশক, কীটনাশক বা মাটি ধরে তোমার কিছু করা লাগতেছে না, তুমি ল্যাবরেটরিতে বসেই হচ্ছে অনেকগুলো চারা তৈরি করে ফেলতে পারতেছো খুবই অল্প সময়। এরপরে শীর্ষ মুকুল কালচারের মাধ্যমে সম্পূর্ণ রোগ ও ভাইরাস মুক্ত চারা তৈরি করা যায়। তুমি এই যে শীর্ষ মুকুলটা নিলা, শীর্ষ মানে ওই যে শুরুর দিকে যে কোনো মূলের অগ্রাংশ হইতে পারে, তাহলে এই যে মুকুল মানে হচ্ছে ছোট্ট অংশ, এটা ব্যবহার করে আমরা একদম রোগ জীবাণুমুক্ত চারা তৈরি করতে পারতেছি। নতুন যে চারাটা ওখানে কোনো রোগ জীবাণু থাকে না, সেক্ষেত্রে এটা অবশ্যই ভালো। তারপরে ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা দূর করা যায় কিভাবে? ধরো এখন শীতকালে এই গাছের চারা উৎপন্ন হয় না, কিন্তু তুমি শীতকালেও চাইলে চারা তৈরি করতে পারবা, গ্রীষ্মকালেও চাইলে তৈরি করতে পারবা। এখন ঋতু বা শীত ঋতু বা গ্রীষ্ম ঋতু বা বর্ষা এটা কোনো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না। সেক্ষেত্রে ঋতুভিত্তিক চারা উৎপাদনের যে সীমাবদ্ধতাটা ছিল আগে, মানে ন্যাচারালি করতে গেলে যে সীমাবদ্ধতাটা, ওইটা টিস্যু কালচারের ক্ষেত্রে আসে না। এরপরে স্বল্প সময় ও কম জায়গায় তুমি ল্যাবরেটরিতে এই যে ছোট ছোট কৌটোর ভিতর, কনিক্যাল ফ্লাক্সের ভিতর, টেস্ট টিউবের ভিতর কাজটা সম্পন্ন করে ফেলতে পারতেছো। সেক্ষেত্রে তোমার আবাদ জমির প্রয়োজন হচ্ছে না, অনেক মাটি নিড়ানি দেওয়া লাগতেছে না। সেক্ষেত্রে এই যে এই কথাটা বলছে, বীজের মাধ্যমে বংশ বিস্তার না করা উদ্ভিদের চারা তৈরি। মনে করো বীজ বপন করছো, বীজ বপন করে পরিচর্যা করার মাধ্যমে তো আমরা একটা গাছ পাবো, বীজ তৈরি হচ্ছে না, কোনো সমস্যা নাই। ফুল তৈরি হচ্ছে না, কোনো সমস্যা নাই, আমরা ছোট্ট একটা অংশ দিলেই হবে, ওই অংশ দিয়েই একটা চারা মানে নতুন চারা তৈরি করে ফেলতে পারবো। সেক্ষেত্রে বীজ উৎপাদন না হইলে সমস্যা নাই। এরপরে বিলুপ্তপ্রায় উদ্ভিদের বংশবৃদ্ধি এবং সংরক্ষণ। ধরো কোনো একটা উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, কখন বিলুপ্ত হয়? যখন সে তার মতো আর উদ্ভিদ তৈরি করতে পারতেছে না। কিন্তু আমরা টিস্যু কালচারের মাধ্যমে একটা উদ্ভিদের অনেকগুলা চারা তৈরি করে ফেলতে পারতেছি। সেক্ষেত্রে অনেকগুলা চারা যদি পৃথিবীতে ওই প্রজাতিটা থাকে, ওই প্রজাতি কেন বিলুপ্ত হবে? বুঝাই তো যাচ্ছে। সেক্ষেত্রে বিলুপ্তির হাত থেকে আমরা যে কোনো উদ্ভিদকে রক্ষা করতে পারি। এবং এই যে দেখো ঋতুভিত্তিক চারা উৎপাদনের কারণে কিন্তু আমাদের মজুত করার ঝামেলাটাও চলে যায়। আমরা কি দেখি, আল্লাহ গ্রীষ্মকালে তো এই চারাগুলো পাওয়া যাবে না, এগুলো সংরক্ষণ করে রাখ, মজুত করে রাখ, এই সমস্যাটা আর হচ্ছে না, কারণ তুমি যখন চাও তখনই তৈরি করতে পারতেছো। এরপরে নতুন জাত ও হাইব্রিড উদ্ভাবন করা যায়। তুমি চাইলেই নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করতে পারতেছো। সেক্ষেত্রে এই যে নতুন জাত বা হাইব্রিড, অধিক জনসংখ্যার অধিক খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমাদের হাইব্রিড খাবারের প্রয়োজন। হাইব্রিড ফসলগুলো আমরা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করতে পারতেছি। যেসব ভ্রূণে শস্যকলা থাকে না, সেসব ভ্রূণ কালচার করে সরাসরি উদ্ভিদ তৈরি করা যায়। শস্য না থাকলেও সমস্যা নাই, বীজ না থাকলেও সমস্যা নাই, আমরা
তৈরি করতে পারবো। যেসব উদ্ভিদে যৌন জনন অনুপস্থিত অথবা প্রাকৃতিকভাবে জননের হার কম, মানে কি, মানে ন্যাচারালি তুমি পরিবেশে যদি ওই উদ্ভিদটাকে রেখে দাও সেক্ষেত্রে ওর নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারতেছে না, যার জন্য ওর বিলুপ্তির হার বেড়ে যাচ্ছে। কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে আমরা এরকম প্রজনন হার কম হইলেও কোনো সমস্যা দেখতে পাই না, কারণ আমরা অনেক চারা তৈরি করে ফেলতে পারি। আলুর রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউবার উৎপাদন সম্ভব হয়েছে। আলুর রোগমুক্ত চারা মানে উন্নত বৈশিষ্ট্য তো আমরা টিস্যু কালচারের মাধ্যমে করতেই পারি। সেক্ষেত্রে দেখো এই যে ব্যবহারগুলা, এই প্রয়োজনীয় মানে আমরা যে কোনো কিছু ব্যবহার কেন করব, ওইটার ভালো দিক আছে দেখেই তো ব্যবহার করব। সেক্ষেত্রে এই যে দেখো এত এত প্রয়োজনীয় দিক বা এত এত ব্যবহার আমরা টিস্যু কালচারের অলরেডি দেখতে পাচ্ছি। তাহলে এই যে ব্যবহারগুলা এগুলো কিন্তু আমাদের সৃজনশীলের ক্ষেত্রে আসে, সৃজনশীলের বড় প্রশ্নে জিজ্ঞেস করে। তাহলে ব্যবহারগুলো আশা করি বুঝাইতে পারছি, এবং এর উপরে আমরা কি করছিলাম, তোমার ধাপে ধাপে ওই টিস্যু কালচার প্রক্রিয়াটা সম্পন্ন করছিলাম। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।